বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা অপেক্ষক বা ফাংশন চ্যাপ্টারটি থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ অপেক্ষক সম্বন্ধে ধারণা ক্লিয়ার করব। তার সাথে সাথে বিস্তার বা ইন্টারভ্যাল সম্পর্কে কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার করব। বিস্তার বা অন্তরের এই যে কনসেপ্ট, এটি কিন্তু অলরেডি আমরা সেটের চ্যাপ্টারে কিন্তু শিখেছি। আর ফাংশানেরও কিন্তু এর গুরুত্বপূর্ণ অপরিসীম আছে। আর তার সাথে সাথে এই কিছু ফাংশন যেমন বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক বা ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা অপেক্ষক এবং ভগ্নাংশ অপেক্ষক, এই সুন্দর সুন্দর তিনটি অপেক্ষক যেগুলো আমরা সর্বপ্রথম এই অপেক্ষকগুলির সঙ্গে পরিচিতি আমাদের হবে এই ভিডিওতে। তার সাথে সাথে আমরা মূলত অপেক্ষককেও আমরা চিনব এবং এদের জ্যামিতিক আকারগুলিকে দেখার চেষ্টা করব এই ভিডিওতে। তো প্রথমে শুরু করা যাক ইন্টারভ্যাল দিয়ে। আমরা যদি ইন্টারভ্যাল ব্যাপারটি বুঝতে চেষ্টা করি তাহলে আমাকে প্রথমে ক্লাস 10-এ যে সংখ্যা রেখা সম্পর্কে আমাদের ধারণা এসছে বা 9-10-এ যে সংখ্যা রেখা সম্পর্কে ধারণা এসছে তার উপরে বেস করে আমরা এগাতে পারি। ধরো এটি একটি সংখ্যা রেখা। এই সংখ্যা রেখা আমি বলেছি এই একটি অংশ এ এবং এটি হয়তো বি, অর্থাৎ এ এবং বি দুটি মূলদ সংখ্যা। এ এবং বি দুটি কিন্তু মূলদ সংখ্যা, ঠিক আছে, দুটি মূলদ সংখ্যা। এবং এখানে এ কিন্তু লেস দ্যান বি, অর্থাৎ বি এর মান কিন্তু বড়। আমরা জানি যে এখান থেকে পরপর আমরা যতদিকে ডান দিকে যাবো সেটি বড় হয়ে যায়, আবার বাম দিকে গেলে সেটি ছোট হয়ে যায়। এখন আমি ধরে নিচ্ছি এ এই যে মূলদ সংখ্যাটি বি এর থেকে ছোট। এখন এ এবং বি এর মধ্যবর্তী সংখ্যাগুলি আমাকে যদি নির্ণয় করতে বলে, অর্থাৎ এ এবং বি এর মধ্যবর্তী মূলদ সংখ্যাগুলির আমাকে যদি সেট বের করতে বলে, তাহলে আমরা এর মধ্যে অসংখ্য নাম্বার থাকবে। আমরা ভালো করে জানি এর মধ্যে অসংখ্য নাম্বার কিন্তু আছে অমূলদ সংখ্যার। এখন এর মধ্যে 3 রকমের কন্ডিশন, 4 রকমের কন্ডিশন হতে পারে। কীরকম কন্ডিশন? এমন একটি ইন্টারভ্যালের কথা আমাকে বলছে, এমন একটি সেটের কথা বলছে যে সেটে এ এবং বি থাকবে না, কিন্তু এর মধ্যবর্তী বাকি সমস্ত মূলদ সংখ্যা থাকতে পারে। অর্থাৎ আমি বলছি এ এবং বি বাদ দিয়ে এর ভেতরের বাকি সমস্ত মূলদ সংখ্যাকে নিয়ে একটি সেট হতে পারে, ঠিক আছে। আরেকটি সেট হতে পারে এ কে ধরলাম এবং বি নেই, এ থেকে বি এর আগে পর্যন্ত যত মূলদ সংখ্যা আছে তার একটি সেট হতে পারে। আমি কথা বলছি, যদি আমরা এ বি না ধরে 1 এটি একটি 2 একটি দুটি মূলদ সংখ্যা, তার মধ্যে 1.5 1.2 অনেক সংখ্যা আছে। এখন 1 এবং 2 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা বের করতে বললে সেটি 1.2 1.3 1.5 হতে পারে 1 এবং 2 ব্যতীত। আবার এরকমও তো হতে পারে না, 1, 1.2, 1.3, 1.5 এরকম হতে হতে 2 এর কম পর্যন্ত হতে পারে। আবার এরকমও হতে পারে 1, 1.2, 1.3 এরকম অসংখ্য নাম্বার, তার সাথে সাথে 2ও আছে, অর্থাৎ 1ও আছে 2ও আছে এবং তার ভেতরে যত মূলদ সংখ্যা আছে সেগুলো নিয়ে একটি সেট হতে পারে। আবার 1 আছে কিন্তু 2 নেই, মানে 2 এর আগে পর্যন্ত সমস্ত মূলদ সংখ্যার একটি সেট হতে পারে। অথবা এরকমও হতে পারে 1 নেই কিন্তু 1-এর পরে এবং 2 পর্যন্ত এত সংখ্যাগুলির সেট হতেও পারে। তাহলে এই 4টি ভাবে কিন্তু এর মধ্যবর্তী অন্তর বা ইন্টারভ্যাল কিন্তু আমরা বলতে পারি, বা এদের মধ্যবর্তী মূলদ সংখ্যাকে আমরা ডিফাইন করতে পারি। এই যে চারটি আমরা পদ্ধতি দেখলাম বা 4টি আকার দেখলাম, এই 4টি আকারকে কিন্তু ভিন্ন ভিন্ন নামে আমাদের চিহ্নিত করা হয়েছে। একটি নাম হচ্ছে ওপেন ইন্টারভ্যাল, আরেকটি নাম হচ্ছে বদ্ধ বা ক্লোজড ইন্টারভ্যাল, আরেকটি হচ্ছে যে অর্ধমুক্ত অর্ধবদ্ধ বা সেমি ওপেন সেমি ক্লোজ ইন্টারভ্যাল। দেখো আমরা সেই সম্পর্কে এবার ধারণা ক্লিয়ার করব। ধরো এই যে আমি যেটা বললাম লেখচিত্রের মাধ্যমে, ধরো এ একটি লেখচিত্র যেখানে এ একটি মূলদ সংখ্যা, বি একটি মূলদ সংখ্যা। সেক্ষেত্রে এ বি থেকে ছোট, আমাকে বলে দিচ্ছে এ বি এর থেকে ছোট, এবং এই অন্তরের কি বলছি, এ এবং অন্তরের মধ্যে সকল বাস্তব সংখ্যার সেটকে এ বি পর্যন্ত বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে এ এবং বি এর মধ্যবর্তী, অর্থাৎ যেখানে এ থাকবে না এবং বি থাকবে না তার মধ্যবর্তী এর ভেতরে যত সংখ্যা আছে তার যে সেট তাকে আমরা বলবো মুক্ত বিস্তার বা ওপেন ইন্টারভ্যাল। অর্থাৎ দেখো তাকে আমরা গাণিতিকভাবে এটি বলতে পারি যে এক্স হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার যেটি এ এবং বি এর মধ্যে অবস্থিত, মানে এর থেকে বড় এবং বি এর থেকে ছোট। অর্থাৎ এ এবং বি বাদ দিয়ে এই ভেতরে যত এলিমেন্ট আছে, যত মূলদ সংখ্যা আছে, প্রত্যেকটি যদি সেট বলা হয় তাকে আমরা বলতে পারি মুক্ত ইন্টারভ্যাল। আর তাকে আমরা ডিনোট করি এ কমা বি এই আকারে, এই ছোট ব্র্যাকেটের মাধ্যমে এ কমা বি। এই এ কমা বি কথার অর্থ হচ্ছে এই সেটটির মধ্যে
এ এবং বি এর মধ্যবর্তী সকল মূলদ সংখ্যা অবস্থান করতে পারে। রিয়েল নাম্বার, মূলদ সংখ্যা বলছি, রিয়েল নাম্বার কিন্তু অবস্থান করতে পারে, যেহেতু এটি আর বলে দিয়েছে, আর বিলং বলে দিয়েছে। ঠিক আছে, একই রকমভাবে যদি আমাকে বদ্ধ বা ক্লোজ ইন্টারভ্যালের কথা বলছে, তাহলে ক্লোজ ইন্টারভ্যালের ক্ষেত্রে দেখো এ এবং বি এই দুটি আছে। এবার এমন সংখ্যার কথা বলছে যেখানে এ এবং বি এর থেকে হবে, অর্থাৎ এ কেও আমি নেব, অর্থাৎ এমন কিছু সেটকে বলছে, এমন কিছু রিয়েল নাম্বারকে বলছে এখানে এও হবে, বিও হবে এবং বাকি সমস্ত সংখ্যা হবে, অর্থাৎ এদের মধ্যবর্তী যত নাম্বার আছে সেগুলো তার সঙ্গে সঙ্গে এ এবং তার সঙ্গে সঙ্গে বি, এই সকল রিয়েল নাম্বারকে যে সেটটি পাবো তাকে আমরা বলবো বদ্ধ বা ক্লোজ ইন্টারভাল বা বদ্ধ বিস্তার। দেখো একে আমরা ঠিক এই ব্র্যাকেটের মধ্যে এইভাবে লিখবো। এর অর্থ এই না যে এ কমা বি, আর অর্থ হচ্ছে এ বি তার সাথে সাথে এ বি এর মধ্যে যত রিয়েল নাম্বার আছে প্রত্যেকটি সংখ্যার সেটকে রিপ্রেজেন্ট করবে। দেখো আমরা সেটি কিন্তু বলার চেষ্টা করেছি এই গাণিতিক বিবৃতির মাধ্যমে। এবার আরও দুটি কন্ডিশন আমি বলেছিলাম, সেই কন্ডিশন কি? দেখো এরকম হতে পারে যে এর মধ্যে একটি কন্ডিশন এ এবং বি আছে, এবার একটি কন্ডিশন এরকম হতে পারে যে আমি এ থেকে, অর্থাৎ এর থেকে বড় অর্থাৎ এ হবে না, এবং এর থেকে বড় এবং বি পর্যন্ত অর্থাৎ বি পর্যন্ত এর থেকে বড় অর্থাৎ এ হবে না, এই সংখ্যাটি বাদে এর পর থেকে সমস্ত সংখ্যা বি পর্যন্ত একটি ইন্টারভ্যাল হতে পারে। আবার এরকম ইন্টারভ্যালও হতে পারে, এটি এ এটি বি, যে এই বি হবে না, এর পর থেকে এ থেকে এবং এর পর থেকে, অর্থাৎ এ এবং এর বি এর আগে পর্যন্ত সকল রিয়েল নাম্বার এর একটি সেট হতে পারে। তাদেরকে আমরা সেমি ওপেন এবং সেমি ক্লোজ বলে থাকি। সেমি ওপেন বলতে দেখো এর ক্ষেত্রে দেখো লক্ষ্য করো, প্রথম দিকে বাম পক্ষে আমার কিন্তু এ কে আমার এর থেকে বড়, অর্থাৎ বাম পক্ষে আমরা ওপেন ব্র্যাকেট আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো তাকে সেমি ওপেন ইন্টারভাল। আর দ্বিতীয় ক্ষেত্রে লক্ষ্য করে দেখো ডান দিকে কিন্তু বাম দিকে কিন্তু ক্লোজ ইন্টারভ্যাল আছে, এই ইন্টারভ্যালকে আমরা ক্লোজ ইন্টারভ্যাল বলে থাকি, আর এই ইন্টারভ্যালকে আমরা ওপেন ইন্টারভ্যাল বলে থাকি। তাহলে যে ক্ষেত্রে দেখো বাম দিকে অর্থাৎ প্রথম দিকে ওপেন ইন্টারভ্যাল থাকবে তাকে আমরা সেমি ওপেন ইন্টারভ্যাল বলে থাকবো, আর যে ক্ষেত্রে বাম দিকে ক্লোজ ইন্টারভ্যাল থেকে থাকবে তাকে আমরা সেমি ক্লোজ ইন্টারভ্যাল বলে থাকবো। মাথায় রাখবো এই চিহ্নের মাধ্যমে আমরা ক্লোজ ইন্টারভ্যালকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি, এই ওপেন ইন্টারভ্যালকে আমরা এই চিহ্নের মাধ্যমে আমরা ওপেন ইন্টারভ্যালকে রিপ্রেজেন্ট করে থাকি, আর এই চিত্রের মাধ্যমে আমরা কিন্তু এই সাংকেতিক চিহ্নের মাধ্যমে আমরা ক্লোজ ইন্টারভ্যালকে রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে আমরা ইন্টারভ্যালের ব্যাপার কিন্তু ধারণা ক্লিয়ার হলো। এবার একটা বিষয় আমাদের মাথায় আসতে পারে যে ধরে নিচ্ছি এই পয়েন্টে এ অবস্থান করছে, এটা একটি ইনফিনিটিভ, এদিকে মাইনাস ইনফিনিটিভ কিন্তু আমরা সংখ্যা রেখাতে আমরা শিখেছি। এখন ইনফিনিটিভ এই যে এটি কোনো সংখ্যা নয়, মাথায় রাখতে হবে সব সময় ইনফিনিটিভ যখনই দেখবো আমরা মনে হয় যে এটি একটি সংখ্যার মতন হয়তো কাজ করে, কিন্তু এটি সংখ্যার মতন কাজ করে না। ইনফিনিটিভ হচ্ছে একটি কনসেপ্ট, অর্থাৎ আমার কল্পনার মধ্যে যত বড় সংখ্যা আমি কল্পনা করতে পারি তার থেকে বড় সংখ্যা হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট মান কিন্তু আমরা কোনো দিনই পাবো না বা পাই না। তাহলে তোমার কল্পনার মধ্যে যদি ধরো 5,000 কোটি যদি তোমার সব থেকে বড় সংখ্যা হয়, তার থেকে বড় সংখ্যাকে আমরা ইনফিনিটিভ বলে থাকবো। তার মানে তুমি কল্পনায় যত সংখ্যায় তুমি কল্পনা করতে পারো না, কারণ তার বড় সংখ্যাটি কিন্তু হবে ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ নিজে কোনো সংখ্যা নয়। তাহলে ইনফিনিটিভ যদি সংখ্যা না হয় বা সংখ্যাকে আমি হিসাবে ধরতে না পারি, তাহলে একে কখনোই আমি কোনো সংখ্যার ক্লোজড ইন্টারভ্যালে কিন্তু আমরা আনতে পারবো না। ক্লোজ ইন্টারভ্যালে আনতে পারবো না মানে এই ইনফিনিটিভ কোনো একটি সংখ্যার সঙ্গে কিন্তু কোনো একটি যে কোনো একটি এক্সের সঙ্গে কিন্তু লেস দেন ইকুয়ালটি হবে না, মানে কোনো একটি সংখ্যার সঙ্গে ইকুয়াল কিন্তু হবে না, যে কোনো সংখ্যার সঙ্গে কিন্তু সে ইকুয়াল হবে না, ঠিক আছে, তার থেকে ছোট হবে, কিন্তু কখনোই সে কোনো একটি বড় সংখ্যার ইকুয়াল কিন্তু হতে পারে না। তাহলে এখন যদি এ এবং ইনফিনিটিভের মধ্যে প্লাস ইনফিনিটির মধ্যে যদি আমাকে অন্তর বের করতে বলে, তাহলে দুটিভাবে হতে পারে। এরকম হতে পারে যে এর মধ্যে
এর মধ্যে যে এক্সগুলি পাবো সেই এক্সগুলি, এক্স মানে কি, যে রিয়েল নাম্বারগুলি পাবো, যে রিয়েল নাম্বারগুলি পাবো সেইগুলি আইদার এরকম হতে পারে যে এক্স এর থেকে বড় এবং সমান এবং ইনফিনিটিভ থেকে ছোট। ইনফিনিটিভ সময় ইকুয়াল হবে না, কারণ কি বললাম যে ইনফিনিটিভ কোনো নাম্বার নয়, ইনফিনিটিভ কনসেপ্ট। আমরা যত কল্পনা করতে পারি তার থেকে বড় হচ্ছে ইনফিনিটিভ, এটি কোনো সংখ্যা কিন্তু নয়। তাহলে এটি যে কোনো রিয়েল নাম্বারের সঙ্গে ইকুয়াল হতে পারে না। তাহলে এর মধ্যে আমি যদি বলি এ এবং ইনফিনিটিভ এর মধ্যবর্তী অন্তর বা এর মধ্যবর্তী ইন্টারভ্যাল বের করতে বলো, তাহলে আমরা একটি হতে পারে একটি পদ্ধতি যে এ থেকে এ সমান এবং এর থেকে বড় এবং ইনফিনিটিভ থেকে ছোট রিয়েল সংখ্যার একটি সেটকে আমরা বলতে পারি। আবার এরকম হতে পারে যে এর থেকে বড় এবং ইনফিনিটিভ ছোট থেকে ছোট, এটিও একটি ইন্টারভ্যাল হতে পারে। আবার একই রকমভাবে মাইনাসের দিক থেকেও যদি আমরা বিচার করি, তাহলে মাইনাস ইনফিনিটিভ লেস দেন লেস দেন সবসময় এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এ হতে পারে। আবার মাইনাস ইনফিনিটিভ লেস দেন এক্স লেস দেন এ, এটিও কিন্তু হতে পারে, কিন্তু কখনোই ইনফিনিটিভ সঙ্গে ইকুয়াল টু এই বিষয়টি কিন্তু হবে না। তাহলে আমরা এই কয়েকটি ইন্টারভ্যালও কিন্তু হতে পারে যখন ইনফিনিটিভ সঙ্গে কোনো একটি বাস্তব সংখ্যার মধ্যবর্তী অন্তরাল বা ইন্টারভ্যাল কিন্তু বের করতে বলে। আর এই ইন্টারভ্যালকে আমরা অসীম অন্তর বা ইনফাইনাইট অন্তর বলে থাকি। এর মধ্যে কি হতে পারে, এক তো হতে পারে মাইনাস ইনফিনিটিভ কমা টু ইনফিনিটিভ, অর্থাৎ এটি কিন্তু আমরা ওপেন ইন্টারভ্যালের মাধ্যমে লিখে থাকবো, অর্থাৎ ইজ ইকুয়াল টু, এটির কথা হচ্ছে সমস্ত এক্স বিলং করছে আর থেকে সাচ দ্যাট মাইনাস ইনফিনিটিভ লেস দেন এক্স লেস দেন ইনফিনিটিভ। এটিও কিন্তু একটি অসীম অন্তর। তার সাথে সাথে আরেকটি যেটি বললাম এ কমা ইনফিনিটিভ, যেটির মধ্যে আমি বলতে পারি এক্স বিলংস টু আর লেস দেন এ গ্রেটার দেন এক্স লেস দেন এক্স লেস দেন ইনফিনিটিভ, এটিও হতে পারে। অথবা এটিও হতে পারে, এটির ক্ষেত্রে আমি বলতে পারি এক্স সাচ দ্যাট এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন, এটিও কিন্তু হতে পারে। আবার একই রকমভাবে মাইনাসের দিক থেকেও আমি বলতে পারি মাইনাস ইনফিনিটিভ কমা এ, এটিও হতে পারে যেখানে এক্স বিলংস টু আর সাচ দ্যাট মাইনাস ইনফিনিটিভ লেস দেন এক্স লেস দেন এ। আবার এটিও হতে পারে মাইনাস ইনফিনিটিভ এ এক্স বিলংস টু আর মাইনাস ইনফিনিটিভ লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু এ। তাহলে আমরা এইভাবে কিন্তু আমরা ইনফিনিটিভের সঙ্গেও কোনো একটি বাস্তব সংখ্যার মধ্যবর্তী অন্তরাল কিন্তু বের করতে পারি এইভাবে। সবসময় দেখো, লক্ষ্য করে দেখো, যেখানেই ইনফিনিটিভ আছে সেখানেই আমরা কিন্তু ওপেন ব্র্যাকেট দিয়েছি, এই কারণ ইনফিনিটিভের সঙ্গে কখনোই কোনো বাস্তব সংখ্যা ইকুয়াল হতে পারে না, তার থেকে ছোট হতে পারে বা তার থেকে বড় হতে পারে। তাহলে আমরা এই যে আকারগুলি লক্ষ্য করছি, এই আকারগুলি অ্যাকচুয়ালি ইনফাইনাইট ইন্টারভ্যালকে রিপ্রেজেন্ট করে থাকে। এবার আমরা যে অপেক্ষকটি সম্পর্কে আলোচনা করব সেটি কি বাস্তব অপেক্ষক, এবং সেই অপেক্ষকটির নাম হচ্ছে বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক। এবার নাম শুনে বুঝতে পারছি এখানে পূর্ণ সংখ্যার কিছু একটা ব্যাপার থাকবে আর বৃহত্তম মানে বড় পূর্ণ সংখ্যার কিছু একটি ব্যাপার থাকবে। এখন যদি আমরা ছোটবেলাকার যদি সংখ্যা রেখা নিয়ে আলোচনা করি, মানে ভেবে নিই সংখ্যা রেখা এটি, তাহলে যদি একে 0, একে 1, একে 2 এবং একে 3, এদিকে -1 এবং এদিকে -2 যদি বসিয়ে রাখি, তাহলে আমরা ভালো করে জানি যে -2 থেকে -1 কিন্তু বড়, আবার 0 থেকে 1 বড়, 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়, তাই না? এটুকু আমাদের জানি। এবার এদের মধ্যে 1 এবং 2 এর মধ্যে অসংখ্য সংখ্যা আছে, আমি ধরে নিচ্ছি 1 এবং 2 এর মধ্যে মাঝামাঝি 1.5 আছে, 2 থেকে 3 এর মধ্যে 2.5 আছে, একটি করে আমি সংখ্যা ধরলাম। আবার একই রকমভাবে এর মধ্যেও একটি সংখ্যা আছে, সেটি হচ্ছে -1.5, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে এই যে বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক, এটি এমন একটি অপেক্ষক যে ক্ষেত্রে এ সবসময় পূর্ণ সংখ্যাকে নেয়। পূর্ণ সংখ্যাকে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি জিনিস মাথায় রাখে যে এই সব থেকে বড় অখণ্ড সংখ্যা এক্সের থেকে ছোট হয় বা সমান হয়। তখনই এ বড় অখণ্ড সংখ্যা দেবে যখন এক্সের থেকে ছোট অথবা সমান।
ব্যাপারটি বোঝার চেষ্টা করো যে এফএক্স সব থেকে বড় অখণ্ড সংখ্যা দেবে যা এক্স এর থেকে ছোট এবং সমান। মানে আমি কথার কথা বলছি, এখন যদি এক্স এর ভ্যালু এক্স ইজ ইকুয়াল টু 1.5 হয়ে থাকে, তাহলে এই এফএক্স এর যে ভ্যালু হবে সেটি কিন্তু 1 দেবে। কিভাবে 1 দেবে? বা আমি আরেকটি কথা যদি বলি, এক্স ইজ ইকুয়াল টু যদি 2.5 হয়ে থাকে বা 2.4 বা 2.3 হয়ে থাকে, তাহলে এফ এক্স কিন্তু সবসময় 2 মানকে দেবে। আবার আরেকটি এক্সাম্পল বলি, যদি এক্স ইজ ইকুয়াল টু -1.5 হয়ে থাকে, তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2 দেবে থাকবে। কিভাবে দেবে, কি কারণে দেবে, এবার বোঝার চেষ্টা করি। দেখো এই ফাংশনটি এমনভাবে বলছে যে এক্স যখন 1.5, অর্থাৎ ঠিক আমি যদি গ্রিন কালারে একে বোঝার চেষ্টা করি, পয়েন্টটি হচ্ছে এই পয়েন্টটি এক্স পয়েন্ট 1.5, আমাকে এই ফাংশনটি বলছে যে এই 1.5 আগের, মানে আগের বলতে ছোট এবং সব থেকে বৃহত্তম পূর্ণ সংখ্যাকে এফএক্সের মান হিসাবে গণ্য করতে। অর্থাৎ এর আগে তো অনেক সংখ্যা আছে, আমি যখন নামটি পড়েছিলাম যে 1.5 মান যদি 1 দেয়, তার মানে ছোট হওয়া উচিত, মানে এর মান ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা হওয়া উচিত, কিন্তু বৃহত্তম পূর্ণ সংখ্যা কেন, এরকম কোশ্চেন আমাদের মাথায় আসে। এই কোশ্চেনটি আসার এই কারণে, এবার নামটি দেওয়ার কারণ হচ্ছে এই যে 1.5 আগে অসংখ্য পূর্ণ সংখ্যা মানে অখণ্ড সংখ্যা কিন্তু আমরা পাবো। কীরকম? 1, 0, -1, -2, -3, -100, এর যত নম্বর তুমি দেখতে পাবে সেগুলি কিন্তু সবই অখণ্ড সংখ্যা 1.5 পূর্বের। এখন আমাকে এই ফাংশনটি বলছে 1.5 আগের অখণ্ড সংখ্যা হলে হবে না, তার আগের সব থেকে বড় অখণ্ড সংখ্যা। এখন 1.5 আগের অখণ্ড সংখ্যা 1 যেমন আছে, 0 আছে, -1 আছে, -2 আছে, -100ও আছে, কিন্তু তাদের মধ্যে সব থেকে বড় অখণ্ড সংখ্যা কি, যেটি 1.5 আগের, সেটি হচ্ছে 1। তাহলে আমরা এক্ষেত্রে ওই 1 এই ক্ষেত্রে আমরা 1 ফাংশন ভ্যালু কিন্তু 1কে নেবে। একই রকমভাবে 2.5 মানে এই মানটিকে, এখন এই মানের পূর্বে এবং বড় অখণ্ড সংখ্যা কি, সেটা হচ্ছে 2, কারণ এর মানে পূর্বের অখণ্ড সংখ্যা অনেক আছে, 1, 0, -1, কিন্তু তার থেকে সব থেকে বড় অখণ্ড সংখ্যা কি, 2। ঠিক একই রকমভাবে যখন -1.5 হচ্ছে, দেখো -1.5 মানে এই পয়েন্টটিকে এর থেকে বড়, এর থেকে ছোট এবং বড়, এর থেকে আগের, মানে আগের বলতে ছোট মানে এইটি, এবং এর থেকে তো বড়, এদের থেকে তো আগে আরও অনেক সংখ্যা আছে, তার থেকে তো বড়, তাহলে এই পয়েন্টকে কিন্তু এফএক্স নেবে, অর্থাৎ 2 মানকে নেবে। অর্থাৎ আমরা লেখচিত্রের মাধ্যমে, মানে আমরা সংখ্যা রেখা দিলে মাধ্যমে এটি ভালো করে বুঝতে পারছি এই ফাংশনটি অ্যাকচুয়ালি কী বলতে চাইছি। এই ফাংশনটি সবসময় একটি অখণ্ড সংখ্যাকেই নেবে, কিন্তু কোন অখণ্ড সংখ্যা, কারণ 2.5 এক্সের মান যখন 2.5, তখন তার আগেও একটি অখণ্ড সংখ্যা আছে 2, তার পরে একটা অখণ্ড সংখ্যা আছে 3, তাদের মধ্যে এর আগের অখণ্ড সংখ্যাটি বড় অখণ্ড সংখ্যাটি কিন্তু নেবে। আর এই ফাংশনটি বলছে এটিকে আমরা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এইভাবে ডিনোট করে থাকি, অর্থাৎ নিচের ফ্লোর, অর্থাৎ নিচের আগের সব থেকে বড়, নিচের মানে আগের বলে আমরা ঠিক এই নিচে এরকমভাবে কিন্তু থার্ড ব্র্যাকেটকে দিয়ে আমরা কিন্তু একে রিপ্রেজেন্ট করে থাকি, অর্থাৎ এই মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করে থাকি এই ফ্লোর ফাংশনকে বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনকে। এখানে মাথায় রাখার বিষয় হচ্ছে এই এক্সের ভ্যালু কিন্তু রিয়েল নাম্বারের যে কোনো হতে পারে, যেমন আমি দেখলাম 1.5, 2.5 এরকম অসংখ্য বাস্তব মান হতে পারে এর ডোমেন বা এর অঞ্চলের, কিন্তু এর যে অ্যান্সার পাবো, মানে এফএক্সের যে ভ্যালু পাবো, সেটি সবসময় কিন্তু একটি ইন্টিজার বা অখণ্ড সংখ্যাকে কিন্তু রিপ্রেজেন্ট করবে। তাহলে আমরা এটি বুঝলাম যে এই অখণ্ড সংখ্যাকে রিপ্রেজেন্ট করবে, অখণ্ড সংখ্যা, এখানে অখণ্ড সংখ্যা নয়, পূর্ণ সংখ্যাকে, ঠিক আছে, পূর্ণ সংখ্যা কিন্তু রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে, পূর্ণ সংখ্যাকে রিপ্রেজেন্ট করবে, কিন্তু সবসময় পূর্ণ সংখ্যাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এই যে ফাংশনটিকে আমরা বুঝলাম, এই ফাংশনটিকে আমরা বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক বলে থাকি। এবার যদি গ্যাপকে লক্ষ্য করে দেখো, এই যদি গ্যাপকে আমরা লক্ষ্য করে দেখি, তাহলে লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেখো একটু ভেবে দেখো, যে ধরো আমি এটি এক্স অ্যাক্সিস, এটি ওয়াই অ্যাক্সিস আমি কনসিডার করলাম, এটি হচ্ছে 1, ঠিক আছে, এটি হচ্ছে 2। এখন এর মধ্যে 0.5, 0.2, 0.3 এরকম থাকবে, তারপরে এটি 1 আসবে। এবার কথা হচ্ছে, দেখো আমি 0.2 নিলেও এর কিন্তু এক্সের ভ্যালু, যদি আমি এক্স যখন 0.2, ওয়াই কিন্তু হবে কিন্তু 0। আবার এক্স যখন
0.3 তখনও কিন্তু ওয়াই হবে 0। তাহলে এই 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত সকল এক্সের জন্য কিন্তু ওয়াই সবসময় শূন্যকেই নেবে। আবার একই রকমভাবে 1-এর পর থেকে 2 পর্যন্ত বা 1 থেকে 2 পর্যন্ত যদি আমি ভেবে নিই, তাহলে 1-এর পর থেকে 1.2, 1.3, 1.5, 1.6 যাই হোক না কেন, তার জন্য কিন্তু ওয়াই সবসময় 1কে নেবে। তাহলে এটি দেখতে ঠিক এরকম হবে। দেখো, লক্ষ্য করে দেখো, এটি 0 থেকে 1 পর্যন্ত ও যখন 0 থেকে 1 পর্যন্ত এক্সের ভ্যালুর জন্য কিন্তু ওয়াই সব সময় 0কেই নিয়েছে। আবার একই রকমভাবে দেখো 1 থেকে 2 এর মধ্যে কিন্তু ওয়াই সবসময়, এক্সের ভ্যালু কিন্তু 1 থেকে 2 এর মধ্যে আছে, কিন্তু ওয়াই সবসময় 1কে নিয়েছে। একই রকমভাবে এক্সের ভ্যালু যখন 2 থেকে 3 এর মধ্যে, তখন ওয়াই কিন্তু সবসময় 2 ভ্যালুকে নিয়েছে। তাহলে এই গ্যাপগুলি এইভাবে হয়েছে। একই রকমভাবে মাইনাসের দিক থেকেও তাই। দেখো, যখন 0 থেকে -1-এর মধ্যে এ সব সময় -1কে নিয়েছে, ঠিক আছে। যখন 0 থেকে, এটি যখন দেখো 0 থেকে 1-এর মধ্যে, 0 থেকে -1 থেকে -2 এর মধ্যে, সে সবসময় -2 ভ্যালুকেই কিন্তু ওয়াই নিয়েছে। ঠিক এইভাবেই কিন্তু এই গ্যাপটি তৈরি হয়েছে। আর এটিকে আমরা কি গ্যাপ বললাম? এটিকে আমরা বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষকের গ্যাপ হিসাবে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করছি। এবার আমরা নেক্সট যে অপেক্ষকটি শিখব সেটি সেম অপেক্ষক কিন্তু ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা অপেক্ষক। অর্থাৎ আমরা যেটি একটু আগে শিখলাম ঠিক তার উল্টো। অর্থাৎ এক্ষেত্রে এর পরের ভ্যালুটিকে নেবে। এতক্ষণ আগের ভ্যালুটিকে নিচ্ছিল, এবার কিন্তু এর পরের ভ্যালুটিকে নেবে। অর্থাৎ আমি যদি বলি এরকমভাবে যে এটি 0, এটি 1, তাহলে এর মধ্যে যে কোনো সংখ্যা যদি আমি ধরি, ধরো 0.5, এই 0.5 যদি এক্সের ভ্যালু হয়, তাহলে এফ এক্স সবসময় 1কে দেবে। অর্থাৎ পরের বড় সংখ্যাটিকে দেবে। কারণ 0.5-এর, দেখো ক্ষুদ্রতম, আবার বলি যে ক্ষুদ্রতম ভ্যালু কেন বলা হয়েছে, দেখো 0.5-এর বড় অখণ্ড সংখ্যা অনেক আছে, 1, 2, 3, 4, 5, এবার চলতেই থাকবে। এবার তার মধ্যে যেটি ক্ষুদ্রতম 0.5, এক্স যখন 0.5, তখন এফ এক্স আমি বলছি হবে 1, ঠিক আছে। আবার এক্স যখন 1.5, তখন এফ অফ এক্স হবে 2। কেন এটি হচ্ছে? কারণ 1.5-এর থেকে বড় আমার অখণ্ড সংখ্যা বলেছে। তাহলে বড় অখণ্ড সংখ্যা কি হতে পারে? 2, 3, 4, 5, 6, 7 হতে পারে। তাদের মধ্যে ক্ষুদ্রতম কোনটি? 2। তাহলে এখানে আমরা 2 মানকে চুজ করলাম। একই রকমভাবে এক্ষেত্রেও তাই। একই রকমভাবে আমরা যদি নেগেটিভের ক্ষেত্রে দেখি, যদি এক্স যদি -1.5 হয়ে থাকে, তাহলে এফ অফ এক্স হবে 1, -1কে কিন্তু নেবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এই ফাংশনটিকে বলা হচ্ছে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা অপেক্ষক। এরও যদি গ্যাপ তুমি লক্ষ্য করে দেখো, এর ক্ষেত্রে প্রথমে দেখো এর অঞ্চল কিন্তু একই রকমভাবে ডোমেন বা রেঞ্জকে, ডোমেন কিন্তু সবসময় রিয়েল মানকে রিপ্রেজেন্ট করবে, কিন্তু প্রসার বা এর যে রেঞ্জ সেটি কিন্তু পূর্ণ সংখ্যাকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, যে কোনো পূর্ণ সংখ্যাকে রিপ্রেজেন্ট করবে। এর যে ইনপুট রিয়েল নাম্বারের বাস্তব সংখ্যার যে কোনো মান হতে পারে, কিন্তু এর যে আউটপুট সেটি সবসময় কিন্তু পূর্ণ সংখ্যায় হয়ে থাকবে। এর গ্যাপও যদি তুমি লক্ষ্য করে দেখো, যখন এক্স এর ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে, তখন ওয়াই এর ভ্যালু কিন্তু 1। যখন এক্স এর ভ্যালু 1 থেকে 2-এর মধ্যে, তখন ওয়াই এর ভ্যালু কিন্তু 2 মানকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এক স্টেপ এগিয়ে। তাহলে এই যে অপেক্ষকটি, সেই অপেক্ষকের চিত্র হচ্ছে, সেটিকে আমরা বলবো সিলিং ফাংশন বা ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা অপেক্ষক। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার যে আরেকটি অপেক্ষককে আমরা শিখতে চলেছি সেটি হচ্ছে ভগ্নাংশ অপেক্ষক বা ফ্র্যাকশনাল অপেক্ষক বা ডেসিমেল পার্ট ফাংশন। ফ্র্যাকশনাল পার্ট ফাংশন অর ডেসিমেল পার্ট ফাংশন মানে কি? মানে ধরো একটি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, যাকে আমরা ডিনোট করে থাকি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, ঠিক এইভাবে ডিনোট করে থাকি। এর অর্থ কি? এটি অন্যরকমভাবে আবার বলতে পারি যে এক্স মাইনাস, আমরা এখনই শিখলাম এটি কিন্তু গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, বা এটি কিন্তু আমরা ফ্লোর ফাংশন হিসাবে শিখলাম। এখন ধরো এক্স এর ভ্যালু এক্স ইজ ইকুয়াল টু ধরো 5.25 আছে, তাহলে এফ এক্স এর ভ্যালু কি হবে? যদি তাই হয়ে থাকে, তাহলে এফ এক্স এর ভ্যালু যদি এই ফর্মে আমরা রিপ্রেজেন্ট করি, অর্থাৎ 5.25 মাইনাস 5.25। এখন যেহেতু এটি একটি
ফ্লোর ফাংশন, তাহলে 5.25 আগের সব থেকে বড় পূর্ণসংখ্যা কত 5, তাহলে আমরা লিখতে পারি নেক্সট লাইনে 5.25 - 5 অর্থাৎ 0.25, অর্থাৎ fx এর ভ্যালু হবে 0.25। তার অর্থ কি বলছে, অর্থাৎ x এর ভ্যালু যদি 5.25 হয় তাহলে তার যে ডেসিমেল অর্থাৎ পয়েন্টের পরের যে দশমিকের পরের যে অংশগুলি বা অংশটি, সেই অংশটিকে রিপ্রেজেন্ট করবে fx এর ভ্যালু হিসাবে। বোঝাতে পারলাম? মানে ডেসিমেলে যে পার্ট, সেই পার্টটি হবে এই ফাংশনের আউটপুট। বোঝাতে পারলাম? এখন যদি x যদি 2.375 হয়ে থাকে, তাহলে এই ফাংশানে যদি আমরা সেটি পুট করি তাহলে আমি পাবো 0.375। একই রকমভাবে নেগেটিভের সংখ্যার ক্ষেত্রেও আমরা এরকম বলতে পারি, যদি x = -5.7 হয়ে থাকে তাহলে fx কি পাবো, fx আমরা সেই ফর্মুলাতে ইউজ করব, অর্থাৎ x -5.7 আমরা এখানে সিলিং ফাংশন, আমরা এখানে ফ্লোর ফাংশনকে ইউজ করব। তার অর্থ কি, এখন x মানে কি, x মানে হচ্ছে 5 - 5.7 এখানে কি আসবে, এখানে কিন্তু 6 আসবে, আমরা ভালো করে জানি এটি 6 আসবে। এই আমরা ফ্লোর ফাংশন এখনই শিখলাম, -5.7কে আমরা 6 লিখে থাকি -6 হিসাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 6 থেকে যদি -5.7 বের করি আমরা 0.3 পাবো, অর্থাৎ এই ফাংশনটির যে ভ্যালু আসবে সেটি হবে 0.3। আমরা এর মনে রাখতে পারি যে এই অধ্যক্তি যদি মনে রাখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এই ফাংশনের কিন্তু ভ্যালু আমরা কিভাবে নির্ণয় করতে পারবো যখন আমরা এক্স এর ভ্যালু জেনে থাকবো। আমরা যদি এই বিষয়টি যদি ভালো করে মনে রাখতে পারি তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারবো যে এক্স এর কোন কোন ভ্যালুর জন্য আমরা এফ এক্স এর ভ্যালু কিভাবে বের করতে পারবো সেটি কিন্তু বলতে পারবো। আর তার জন্য আমাকে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে। তাহলে এর যে ডোমেন ফাংশন মানে এর যে ইনপুট সেগুলি যে কোনো রিয়েল নাম্বার কিন্তু হতে পারে, কিন্তু এর যে আউটপুট লক্ষ্য করে দেখো, এর আউটপুট আইদার 0 হতে পারে, কিন্তু যেমন ধরো আমি কথা বলছি, এক্স যখন 3 হবে, ধরো এক্স যখন 3 তখন এফ এক্স কী হবে, দেখো 3 মানে কত অর্থ কি 3.0, তাহলে এক্স কিন্তু 0, এখানে এফ এক্স কিন্তু 0, তাহলে এর যে রেঞ্জ সেটি 0 হতে পারে, ঠিক আছে 0 হতে পারে, কিন্তু 1-এর থেকে ছোট হতে পারে। এটি কি আমরা এখন ইন্টারভ্যাল শিখেছিলাম না, এটির অর্থ হচ্ছে এর যে ভ্যালু পাবো, এফ এক্সের যে ভ্যালু পাবো সেটি 0 থেকে বড় হবে এবং ইকুয়াল হবে, তার সঙ্গে সঙ্গে 1-এর থেকে ছোট হবে। অর্থাৎ আমি যদি বলি যে এই ফাংশনটির যে রেঞ্জ পাবো আমি, মানে এর যে আউটপুট পাবো সেটি 0 হতে পারে, 0 থেকে সমান হতে পারে এবং 0 থেকে বড় হবে এবং 1-এর থেকে ছোট হবে। কারণ লক্ষ্য করে দেখো এই যে এর যে 2.5 বলো 0.7 বলো, এইরকমভাবে যাওয়ার পর যখন এটি 0-এ পরিণত হয়ে যাবে অর্থাৎ 1-এ পরিণত হয়ে যাবে তখন এর আগের কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি আমরা 10 ভিত্তিক নাম্বার, এখানে 9 পর্যন্ত যেতে পারবো, তারপরে যখন 10 হয়ে যাবে 0 হয়ে যাবে তখন এটি বেড়ে যাবে, তাহলে আমরা এখানে 0.9 পর্যন্ত ম্যাক্সিমাম 0.9 পর্যন্ত আমরা নিতে পারবো, অর্থাৎ 1-এর ছোট যে আমরা নিতে পারবো ডেসিমেল নাম্বার এবং 0 সমান নিতে পারবো। তাহলে এর যে রেঞ্জ সবসময় এই ইন্টারভ্যালের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর এবার যদি এর গ্যাপ লক্ষ্য করে দেখো, যখন 0 তখন সেটি 0-ই থাকবে, কিন্তু 0 যখন পরে যখন 1 হবে, যখন এটি 1 তখন এ কিন্তু 1 ভ্যালুকে নেবে, যখন এটি 1 তখনও সে কিন্তু এর 0 ভ্যালুকে নেবে, অর্থাৎ 1 2 3 4 এর প্রত্যেক ক্ষেত্রে কিন্তু যখন এর ইনপুট অর্থাৎ x যখন 0, x যখন ইজ ইকুয়াল টু 0 1 2 3 বা -1 -2 -3 যখন হবে তখন এফ অফ এক্স বা y সব সময় কিন্তু দেখো লক্ষ্য করে দেখো 0 0 0 0 0 0 এই ভ্যালুকেই কিন্তু নেবে। কারণ কি এদের পরে 0.0 1.0 2.0 অর্থাৎ দশমিকের পরে কোনো সংখ্যা নেই, তাই ওয়াইয়ের ভ্যালু কিন্তু এখানে 0 হয়ে যাবে। এবার লক্ষ্য করে দেখার বিষয় হচ্ছে যখন এক্সের ভ্যালু যখন দেখো এটি 1, এক্সের ভ্যালু যদি 1.5 আমি নিয়ে নিই, 1.5 যদি নিয়ে নিই তাহলে এফ এক্স বা ওয়াইয়ের ভ্যালু কী হবে 0.5 হওয়া উচিত। দেখো লক্ষ্য করে দেখো এটি যদি 1 হয় তাহলে এটি 0.5, এই 0.5-এর জন্য লক্ষ্য করে দেখো এর মান কত দিচ্ছে, দেখো 0.5 দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আবার 1.5 এটি এর জন্য কিন্তু 0.5 দিচ্ছে, বা 2.5-এর জন্য কিন্তু এর ভ্যালু কিন্তু 0.5 দিচ্ছে, বা এদিকেও লক্ষ্য করে দেখো তো -0.5-এর জন্য কিন্তু দেখো এটি কিন্তু
0.5কে দিচ্ছে। তাহলে এইভাবে কিন্তু এই ফাংশনটি হয়েছে। আর এটি দেখো ম্যাক্সিমাম 1 পর্যন্তই কিন্তু যেতে পারে, অর্থাৎ 0 থেকে এর সীমাবদ্ধতা মানে এর ওয়াই এর যে ভ্যালু সেটি কিন্তু এই এফ এক্সের যে ভ্যালু সেটি সবসময় লক্ষ্য করে দেখো 0 থেকে বড় এবং সমান এবং 1-এর থেকে কিন্তু ছোট এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ আছে। তাহলে আমরা এই যে গ্যাপটি দেখলাম এই গ্যাপটিকে বলবো আমরা ভগ্নাংশ অপেক্ষক বা ফ্র্যাকশনাল পার্ট ফাংশন বা ডেসিমেল পার্ট ফাংশন বলে আমরা আলোচনা করব বা জানবো। এখন আরেকটি ফাংশন, গুরুত্বপূর্ণ একটি ফাংশন, যেটি হচ্ছে মূলদ অপেক্ষক। আমরা ভালো করে জানি মূলদ যে সংখ্যাকে আমরা p/q ফর্মে লিখতে পারি সেটি হচ্ছে মূলদ সংখ্যা। আমরা মূলদ সংখ্যায় পড়েছিলাম। এবং অপেক্ষকের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে দুইটি বহুপদী যদি সংখ্যামালা px এবং qx যদি এইভাবে অবস্থান করে কোনো একটি ফাংশনে, অর্থাৎ f(x) যদি px/qx, যেখানে px এবং qx উভয়ই বহুপদী অপেক্ষক হয়ে থাকে, তাহলে সেই টাইপের অপেক্ষককে আমরা কিন্তু বলবো যে মূলদ অপেক্ষক। সেখানে মাথায় রাখবো qx কখনো শূন্য হবে না। তাহলে x এর সেই সকল ভ্যালুর জন্য যেখানে qx শূন্য হবে সেটি ব্যতীত বাকি সকল মানের জন্য এই fx কিন্তু ডিফাইন্ড। তাহলে এর যে ফাংশনটি ডিফাইন হচ্ছে সেটি দেখো, লক্ষ্য করে দেখো, এখানে আমরা সেটি ডেসক্রাইব করেছি যে আর মাইনাস, অর্থাৎ সকল রিয়েল নাম্বার তো হতে পারে কিন্তু তার মধ্যে এমন এক্স বাদ দেব যেই এক্সের জন্য qx 0 হয়ে যাবে, যে এক্সের জন্য qx অর্থাৎ নিচের অংশটি 0 হয়ে যাবে, সেগুলিকে আমরা বাদ দিয়ে কিন্তু আমরা রেঞ্জকে ডিফাইন করব। কারণ যদি এক্সের যে ভ্যালুর জন্য এই qx 0 হয়ে যাবে তাহলে কিছু বাই 0 মানে আনডিফাইন্ড, সেটি কিন্তু এখানে প্রযোজ্য হবে না। তাহলে এক্সের সেই সকল মানের জন্য যেখানে qx 0 সেই সকল মান দিয়ে বাদ দিয়ে বাকি সকল রিয়েল নাম্বার থেকে এই রিয়েল নাম্বার যেখানে আমাদের ডোমেন হিসাবে কাজ করবে, সেক্ষেত্রে f(x) px/qx এই ফাংশনটিকে আমি বলে থাকবো একটি মূলদ অপেক্ষক, যেখানে সবসময় মাথায় রাখবো px এবং qx দুটি বহুপদী অপেক্ষক। বহুপদী অপেক্ষক সম্পর্কে কিন্তু আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। তাহলে স্বাভাবিকভাবে এর যে ডোমেন সেটি সবসময় r - x, সেই সমস্ত xকে মাইনাস করে হবে যাদের জন্য qx 0 হবে, এবং রেঞ্জ সবসময় কিন্তু r হতে পারবে। যেমন একটি এক্সাম্পল যদি আমি নিই, তাহলে f(x) ধরো x³ + 3x + 1 / x - 1। এটি উপরে দেখো এটি একটি ফাংশন, উপরে দুটি কিন্তু উপরের এবং নিচে দুটি কিন্তু দুটি বহুপদী অপেক্ষককে রিপ্রেজেন্ট করছে এবং তাদের আমরা সেইটি আকারে বাই আকারে কিন্তু রিপ্রেজেন্ট করছে, মানে এটি একটি মূলদ অপেক্ষক বলে থাকবো। কিন্তু মাথায় রাখবো এখানে x এর যে ভ্যালু সেটি কখনোই for x such that x belongs to r - 1, অর্থাৎ দেখো এখানে x এর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে এটি পুরোটি 0 হয়ে যাবে, সেটি ব্যতীত মানে x1 ছাড়া বাকি x এর যে কোনো ভ্যালুর জন্য এই ফাংশনটিকে আমরা মূলদ অপেক্ষক বলে থাকবো। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি 4টি অপেক্ষক সম্বন্ধে তোমার ধারণা ক্লিয়ার করা, সেই অপেক্ষকগুলি বোঝানোর, তাদের জ্যামিতিক আকারগুলিকে রিপ্রেজেন্ট করা। যদি বোঝাতে পেরে থাকি, যদি কোথাও এখনও ডাউট থেকে থাকে, তোমার কমেন্টস বক্স আছে তোমাদের জন্য, অবশ্যই কমেন্টস করো। তোমার কমেন্টস আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানাতে, নতুনভাবে আরও এগাতে। তো অবশ্যই কমেন্টস করো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।